নমস্কার, আমি সুমন। আচ্ছা, ছোটবেলায় আপনাদের কোনোদিন কেউ বলেছে এই দোষী ছেলেকে নিয়ে আর পারি না, বা কিছু একটা বড়সড় গোলমাল পাকিয়ে মার খাওয়ার ভয়ে দাদু ঠাকুমার পিছনে গিয়ে লুকিয়েছেন কখনো? তাহলে তো এই গল্পটা কিছুটা হলেও আপনারই। আর যারা হয়তো খুব লক্ষ্মী ছিলেন, তারা স্কুলে পাড়ায় খেলার মাঠে এরকম দু একজনকে দেখেই থাকবেন। ওই যে যাদের সাথে আপনার মেশা বারণ ছিল, আমি তাদের কথা বলছি। আচ্ছা, চলুন না গল্পে গল্পে আবার ছোটবেলাটা একটু ঘুরে আসি। আমাদের আজকের নিবেদন কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা লালু। ছোটবেলায় আমার এক বন্ধু ছিল, নাম লালু। অর্ধ শতাব্দী পূর্বে, অর্থাৎ সে এতকাল পূর্বে যে তোমরা ঠিকমতো ধারণা করতে পারবে না। আমরা একটা ছোট বাংলা স্কুলে এক ক্লাসে পড়তাম। আমাদের বয়স তখন 10 কি 11। মানুষকে ভয় দেখাবার, জব্দ করবার কত কৌশল যে তার মাথায় ছিল তার ঠিকানা নেই। ওর মাকে রাবারের সাপ দেখিয়ে একবার এমন বিপদে ফেলেছিল যে তিনি পা মচকে প্রায় 7-8 দিন খুঁড়িয়ে চলতেন। তিনি রাগ করে বললেন ওর জন্য একটা মাস্টার ঠিক করে দিতে, সন্ধ্যাবেলায় এসে পড়াতে বসাবেন, আর উপদ্রব করার সময় পাবে না। শুনে লালুর বাবা বললেন না, তার নিজের কখনো মাস্টার ছিল না। নিজের চেষ্টায় অনেক দুঃখ সয়ে লেখাপড়া করে তিনি এখন একজন বড় উকিল। ইচ্ছা ছিল ছেলেও যেন তেমনি করেই বিদ্যা লাভ করে, কিন্তু শর্ত হলো এই যে বার লালু ক্লাসের পরীক্ষায় প্রথম না হতে পারবে, তখন থেকে থাকবে ওর বাড়িতে পড়ানোর টিউটার। সে যাত্রায় লালু পরিত্রাণ পেলেও কিন্তু মনে মনে সে রইল মার উপর চোটে, কারণ তিনি তার ঘাড়ে মাস্টার চাপানোর চেষ্টায় ছিলেন। সে জানতো বাড়িতে মাস্টার ডেকে আনা আর পুলিশ ডেকে আনা সমান। লালুর বাপ ধনী গৃহস্থ। বছর কয়েক হলো পুরনো বাড়ি ভেঙে তেতলা বাড়ি করেছেন। সেই অবধি লালুর মায়ের আশা গুরুদেবকে এ বাড়িতে এনে তার পায়ের ধুলো নেন, কিন্তু তিনি বৃদ্ধ, ফরিদপুর থেকে এত দূরে আসতে রাজি হন না। কিন্তু এইবার সেই সুযোগ ঘটেছে। স্মৃতিরত্ন সূর্যগ্রহণ উপলক্ষে কাশী এসেছেন। সেখান থেকে লিখে পাঠিয়েছেন ফেরার পথে নন্দরানীকে আশীর্বাদ করে যাবেন। লালুর মায়ের আনন্দ আর ধরে না, উদ্যোগ আয়োজনে ব্যস্ত। এতদিনে মনস্কামনা সিদ্ধ হবে, গুরুদেবের পায়ের ধুলো পড়বে, বাটিটা পবিত্র হয়ে যাবে। নিচের বড় ঘরটা থেকে আসবাবপত্র সরানো হলো। নূতন ফিতের খাট, নূতন শয্যা সব তৈরি হয়ে এলো। গুরুদেব শোবেন। এই ঘরেই এক কোণে তার পূজা আহ্নিকেরও জায়গা করা হলো, কারণ তেতলার ঠাকুর ঘরে উঠতে নামতে তার কষ্ট হবে। দিন কয়েক পরে গুরুদেব এসে উপস্থিত হলেন, কিন্তু কি দুর্যোগ! আকাশ ছেয়ে ঘন কালো মেঘের ঘটা, যেমনি ঝড় তেমনি বৃষ্টি, তার আর বিরাম নেই। এদিকে মিষ্টান্নাদি তৈরি করতে, ফল ফুল সাজাতে লালুর মা নিঃশ্বাস নেবার সময় পান না। তারই মধ্যে স্বহস্তে ঝেড়ে মুছে মশারি গুঁজে দিয়ে বিছানা করে গেলেন। নানা কথাবার্তায় রাত হয়ে গেল। পথশ্রমে ক্লান্ত গুরুদেব আহার আদি সেরে শয্যা গ্রহণ করলেন। চাকর বাকর ছুটি পেলে সুকোমল শয্যার পরিপাট্যে প্রসন্ন গুরুদেব মনে মনে নন্দরানীকে আশীর্বাদ করলেন। কিন্তু গভীর রাতে অকস্মাৎ তার ঘুম ভেঙে গেল। ছাদ চুঁয়ে মশারি ফুঁড়ে তার সুপুষ্ট পেটের উপর জল পড়ছে। উফ, কি ঠান্ডা সে জল! শশব ব্যস্তে বিছানার বাইরে এসে পেটটা মুছে ফেললেন। বললেন, নূতন বাড়ি করলো নন্দরানী, কিন্তু পশ্চিমের কড়া রোদে ছাদটা এরই মধ্যে ফেটেছে দেখছি। ফিতের খাট ভারী নয়,
মশারি শুদ্ধ সেটা ঘরের আর এক ধারে টেনে নিয়ে গিয়ে আবার শুয়ে পড়লেন। কিন্তু আধ মিনিটের বেশি নয়, চোখ দুটো সবে বুজেছেন, অমনি 2-4 ফোঁটা তেমনি ঠান্ডা জল টপ টপ করে পেটের ঠিক সেই স্থানটির উপর ঝরে পড়ল। স্মৃতিরত্ন আবার উঠলেন, আবার খাটটা টেনে অন্য ধারে নিয়ে গেলেন। বললেন, ইস, ছাদটা দেখছি এখন থেকে ওকন পর্যন্ত ফেটে গেছে। আবার শুলেন, আবার পেটের উপর জল ঝরে পড়ল। আবার উঠে পেটের জল মুছে খাটটা টেনে নিয়ে আরেক ধারে গেলেন। কিন্তু শোভা মাত্রই তেমনি জলের ফোঁটা। আবার টেনে নিয়ে আরেক ধারে গেলেন, কিন্তু সেখানেও তেমনি। এবার দেখলেন বিছানাটাও ভিজেছে, শোয়ার জো নেই। স্মৃতিরত্ন পড়লেন বিপদে। বুড়ো মানুষ, অজানা জায়গায় দোর খুলে বাইরে যেতেও ভয় হয়, আবার থাকাও বিপজ্জনক। কি জানি ফাটা ছাদ ভেঙে হঠাৎ যদি মাথায় পড়ে। ভয়ে ভয়ে দোর খুলে বারান্দায় এলেন। সেখানে একটা লণ্ঠন জ্বলছিল বটে, কিন্তু কেউ কোথাও নেই। ঘোর অন্ধকার, যেমনি বৃষ্টি তেমনি ঝোড়ো হাওয়া। দাঁড়াবার জো কি? কোথায় চাকর বাকর, কোন ঘরে শোয় তারা, কিছুই জানেন না তিনি। চেঁচিয়ে ডাকলেন, কিন্তু কারো সাড়া মিলল না। একধারে একটা বেঞ্চ ছিল, লালুর বাবার গরিব মক্কেল যারা তারাই এসে বসে। গুরুদেব অগত্যা তাতেই বসলেন। আত্মমর্যাদা যথেষ্ট লাঘব হলো অন্তরে অনুভব করলেন, কিন্তু উপায় কি? উত্তরের বাতাসে বৃষ্টির ছাঁটের আমেজ রয়েছে, শীতে গা শিরশির করে। কোঁচার খুঁটটা গায়ে জড়িয়ে নিয়ে দুটো পা যতটা সম্ভব উপরে তুলে যথাসম্ভব আরাম পাবার আয়োজন করে নিলেন। নানাবিধ শ্রান্তি ও দুর্বিপাকে দেহ অবশ, মন তিক্ত, ঘুমে চোখের পাতা ভারাতুর। অনভ্যস্ত গুরুভোজন ও রাত্রি জাগরণে 2-একটা অম্ল উদ্গারের আভাস দিলে উদ্বেগের অবধি রইল না। হঠাৎ এমন সময় অভাবনীয় নূতন উপদ্রব। পশ্চিমের বড় বড় মশা দোকানের পাশে এসে গান জুড়ে দিল। চোখের পাতা প্রথমে সাড়া দিতে চায় না, কিন্তু মন আশঙ্কায় পরিপূর্ণ হয়ে গেল। কি জানি এরা সংখ্যায় কত। মাত্র মিনিট 2 অনিশ্চিত নিশ্চিত হলো। গুরুদেব বুঝলেন সংখ্যায় এরা অগণিত। সে বাহিনীকে উপেক্ষা করে এমন বীর পুরুষ কেউ নাই। যেমনি তার জ্বলুনি তেমনি তার চুলকানি। স্মৃতিরত্ন দ্রুত স্থান ত্যাগ করলেন, কিন্তু তারা সঙ্গ নিল। ঘরের মধ্যে জলের জন্য যেমন, ঘরের বাইরে মশার জন্য তেমন। হাত পায়ের নিরন্তর আক্ষেপ, গামছার সঘন সঞ্চালন, কিছুতেই তাদের আক্রমণ প্রতিহত করা যায় না। স্মৃতিরত্ন এই পাশ থেকে ও পাশ ছুটে বেড়াতে লাগলেন। শীতের মধ্যেও তার গায়ে ঘাম দেখা দিল। ইচ্ছা হলো ডাক ছেড়ে চেঁচান, কিন্তু নিতান্ত বালকোচিত হবে ভেবে বিরত রইলেন। কল্পনায় দেখলেন নন্দরানী সুকোমল শয্যায় মশারির মধ্যে আরামে নিদ্রিত। বাড়ির যে যেখানে আছে পরম নিশ্চিন্তে সুপ্ত। শুধু তাঁর ছোটাছুটির বিরাম নাই। কোথাকার ঘড়িতে 4টে বাজল। বললেন, কামড়া, যত পারিস কামড়া, আমি আর পারি নে। বলেই বারান্দার একটা কোণে পিঠের দিকটা যতটা সম্ভব বাঁচিয়ে ঠেস দিয়ে বসে পড়লেন। বললেন, সকাল পর্যন্ত যদি প্রাণটা থাকে তবে এ দুর্ভাগা দেশে আর না। যে গাড়ি প্রথমে পাবো সেই গাড়িতেই দেশে পালাবো। কেন যে এখানে আসতে মন চাইতো না তার হেতু বোঝা গেল। দেখতে দেখতে সর্বসন্তাপ্রহর নিদ্রায় তার সারা রাত্রের সকল দুঃখ মুছে দিল। স্মৃতিরত্ন অচেতন প্রায় ঘুমিয়ে পড়লেন। এদিকে নন্দরানী ভোর না হতেই উঠেছেন। গুরুদেবের পরিচর্যায় লাগতে হবে। রাত্রে গুরুদেব জলযোগ মাত্র করেছেন, যদিচ তা গুরুতর, তবু মনের মধ্যে ক্ষোভ ছিল। খাওয়া তেমন ভালো হয় নাই। আজ দিনের বেলা নানা উপচারে তা ভরিয়ে তুলতে হবে। নিচে নেমে এলেন, দেখলেন দোর খোলা।
গুরুদেব তার আগেই উঠেছেন ভেবে একটু লজ্জাবোধ হলো। ঘরের মধ্যে মুখ বাড়িয়ে দেখলেন তিনি নেই। কিন্তু কি ব্যাপার, দক্ষিণের খাট উত্তর দিকে, তার ক্যাম্বিসের ব্যাগটা জানালা ছেড়ে মাঝখানে নেমেছে, কোষাকুষি আসন প্রভৃতি পূজা আহ্নিকের সব জিনিসপত্রগুলো এলোমেলো স্থানভ্রষ্ট। কারণ কিছুই বুঝলেন না। বাইরে এসে চাকরদের ডাকলেন, তারা কেউ তখনও ওঠেনি। তবে একলা গুরুদেব গেলেন কোথায়? হঠাৎ দৃষ্টি পড়ল, ওটা কি, এক কোণে আলো আধারে মানুষের মতো কি একটা বসে না। সাহসে ভর করে একটু কাছে গিয়ে ঝুঁকে দেখলেন তার গুরুদেব। অব্যক্ত আশঙ্কায় চেঁচিয়ে উঠলেন, ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই! ঘুম ভেঙে স্মৃতিরত্ন চোখ মেলে চাইলেন, তারপর ধীরে ধীরে সোজা হয়ে বসলেন। নন্দরানী ভয়ে ভাবনায় লজ্জায় কেঁদে ফেলে জিজ্ঞাসা করলেন, ঠাকুরমশাই, আপনি এখানে? স্মৃতিরত্ন উঠে দাঁড়ালেন, বললেন, সারা রাত দুঃখের আর পার ছিল না যে মা। কেন বাবা? নূতন বাড়ি করেছো বটে মা, কিন্তু ছাদ কোথাও আর আস্ত নেই। সারা রাত বৃষ্টি বাদল বাইরে তো পড়েনি, পড়েছে আমার গায়ের উপর। খাট টেনে যেখানেই নিয়ে যাই সেখানেই জল পড়ে। পাছে ছাদ ভেঙে মাথায় পড়ে পালিয়ে বাইরে এলুম, কিন্তু তাতেই কি আর রক্ষা আছে মা? পঙ্গপালের মতন ডাঁশ মশা ঝাঁকে ঝাঁকে সমস্ত রাত্রি যেন খুব লেখেছে। এধার থেকে ওধার যাই, আবার ওধার থেকে ছুটে এধার আসি। গায়ের অর্ধেক রক্ত বোধ করি, আর নেই মা। বহু প্রয়াসে বহু সাধ্য সাধনায় ঘরে আনা বৃদ্ধ গুরুদেবের এই অবস্থা দেখে নন্দরানীর দু চোখ অশ্রু সজল হয়ে উঠল। বললেন, কিন্তু বাবা, বাড়িটা যে তেতলা, আপনার ঘরের উপরে আরো যে দুটো ঘর আছে, বৃষ্টির জল তিনটে ছাদ ফুঁড়ে নামবে কি করে? কিন্তু বলতে বলতেই তার সহসা মনে হলো, এ হয়তো ওই শয়তান লালুর কোনো রকম শয়তানি বুদ্ধি। ছুটে গিয়ে বিছানা হাতড়ে দেখলেন মাঝখানে চাদরটা অনেকখানি ভেজা এবং মশারির গা বেয়ে ফোঁটা ফোঁটা জল ঝরছে। তাড়াতাড়ি নামিয়ে নিয়ে দেখতে পেলেন ন্যাকড়া বাঁধা এক চাঙড় বরফ, সবটা গলেনি, তখনও একটু বাকি আছে। পাগলের মতো ছুটে বাইরে গিয়ে চাকরদের যাকে সামনে পেলেন চেঁচিয়ে হুকুম দিলেন, হারামজাদা লেলো কোথায়? কাজকর্ম চুলো যাক, বজ্জাতটাকে যেখানে পাবি মারতে মারতে ধরে আন। লালুর বাবা সেই মাত্র নিচে নামছিলেন। স্ত্রীর কাণ্ড দেখে হতবুদ্ধি হয়ে গেলেন। আরে কি কাণ্ড করছো, হলো কি? নন্দরানী কেঁদে ফেলে বললেন, হয় তোমার ওই লেলোকে বাড়ি থেকে তাড়াও, না হয় আজই আমি গঙ্গায় ডুবে এই মহাপাতকের প্রায়শ্চিত্ত করব। কেন, কি করলো সে? বিনা দোষে গুরুদেবের কি দশা করেছে দেখে এসো গে। তখন সবাই গেল ঘরে। নন্দরানী সব বললেন, সব দেখালেন। স্বামীকে বললেন, এ দোষী ছেলেকে নিয়ে ঘর করব কি করে তুমি বলো? গুরুদেব ব্যাপারটা সমস্ত বুঝলেন। নিজের নির্বুদ্ধিতায় বৃদ্ধ হো হো করে হেসে ফেললেন। লালুর বাবা আরেকদিকে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে রইলেন। চাকররা এসে বললে, মাইজি, লালু বাবু কোঠি মে নেই হ্যাঁ। আরেকজন এসে জানালো সে মাসিমার বাড়িতে বসে খাবার খাচ্ছে। মাসিমা তাকে আসতে দিলেন না। মাসিমা মানে নন্দর ছোট বোন, তার স্বামীও উকিল, সে অন্য পাড়ায় থাকে। এরপরে অবশ্য লালু দিন 15 আর এ বাড়ির ত্রিসীমানায় পা দিলে না। তার ডাক নাম ছিল লালু। ভালো নাম অবশ্য একটা ছিল, কিন্তু মনে নেই। জানো বোধ হয় হিন্দিতে লাল শব্দটির অর্থ হচ্ছে প্রিয়। এ নামটাকে কে দিয়েছিল জানি নে, কিন্তু মানুষের সঙ্গে নামের এমন সঙ্গতি কদাচিৎ মেলে। সে ছিল সকলের প্রিয়। স্কুল ছেড়ে আমরা গিয়ে কলেজে ভর্তি হলাম। লালু বললে সে ব্যবসা করবে। মায়ের কাছে 10 টাকা চেয়ে নিয়ে
সে ঠিকেদারি শুরু করে দিলে। আমরা বললাম, লালু, তোমার পুঁজি তো 10 টাকা। সে হেসে বললে, আর কত চাই, এই তো ঢের। সবাই তাকে ভালোবাসতো, তার কাজ জুটে গেল। তারপর কলেজ যাওয়ার পথে প্রায়ই দেখতে পেতাম লালু ছাতি মাথায় কয়েকজন কুলি মজুর নিয়ে রাস্তার ছোটখাটো মেরামতির কাজে লেগেছে। আমাদের দেখে হেসে তামাশা করে বলতো, যা যা দৌড়ো, পার্সেন্টেজের খাতায় এক্ষুনি ঢেড়া পড়ে যাবে। আরও ছোটবেলায় যখন আমরা বাংলা স্কুলে পড়তাম, তখন সে ছিল সকলের মিস্ত্রি। তার বইয়ের থলের মধ্যে সর্বদাই মজুদ থাকতো একটা হামনদিস্তার ডাঁটি, একটা নরুন, একটা ভাঙা ছুরি, ফুটো করবার একটা পুরনো তুরপুনের ফলা, একটা ঘোড়ার নাল। কে জানি কোথা থেকে সে এসব সংগ্রহ করেছিল, কিন্তু এ দিয়ে পারতো না সে এমন কাজ নেই। স্কুল শুদ্ধ সকলের ভাঙা ছাতি সারানো, স্লেটের ফ্রেম আটা, খেলতে গিয়ে ছিঁড়ে গেলে তক্ষুনি জামা কাপড় সেলাই করে দেওয়া, এমন কত কি। কোনো কাজে কখনো না বলতো না, আর করতোও চমৎকার। একবার ছট পরবের দিনে কয়েক পয়সার রঙিন কাগজ আর শোলা কিনে কি একটা নতুন তৈরি করে সে গঙ্গার ঘাটে বসে প্রায় 2.5 টাকার খেলনা বিক্রি করে ফেলল। তার থেকে আমাদের পেট ভরে চীনাবাদামও খাইয়ে দিল। বছর পার হয়ে যায়, সকলে বড় হয়ে উঠলাম। জিমনাস্টিকের আখড়ায় লালুর সমকক্ষ কেউ ছিল না। তার গায়ে জোর ছিল যেমন অসাধারণ, সাহসও ছিল তেমনি অপরিসীম। ভয় কারে কয় সে বোধ করি জানতো না। সকলের ডাকেই সে প্রস্তুত, সবার বিপদে সে সকলের আগে এসে উপস্থিত। কেবল তার একটি মারাত্মক দোষ ছিল, কাউকে ভয় দেখাবার সুযোগ পেলে সে কিছুতেই নিজেকে সামলাতে পারত না। এতে ছেলে বুড়ো গুরুজন সবাই তার কাছে সমান। আমরা কেউ ভেবেই পেতাম না ভয় দেখাবার এমন সব অদ্ভুত ফন্দি তার মাথায় এক নিমেষে কোথা থেকে আসে। দু একটা ঘটনা বলি। পাড়ায় মনোহর চাটুর্যের বাড়ির কালী পুজো। রাত দুপুরে বলির ক্ষণ বয়ে যায়, কিন্তু কামার অনুপস্থিত। লোক ছুটল ধরে আনতে, কিন্তু গিয়ে দেখে সে পেটের ব্যথায় অচৈতন্য। ফিরে এসে সংবাদ দিতেই সবাই মাথায় হাত দিয়ে বসল। উপায়? এত রাত্রে ঘাতক মিলবে কোথায়? দেবীর পূজা যেয়ে পণ্ড হয়ে যায়। কি একজন বলল, পাঁঠা কাটতে পারে লালু, এমন অনেক সে কেটেছে। লোক দৌড়ালো তার কাছে। লালু ঘুম ভেঙে উঠে বসল, বলল, না। নাকি গো, দেবীর পূজায় ব্যাঘাত ঘটলে সর্বনাশ হবে যে। লালু বলল, হয় হোক গে, ছেলেবেলায় ও কাজ অনেক করেছি, কিন্তু এখন আর করব না। যারা ডাকতে এসেছিল তারা মাথা কুটতে লাগলো। আর 10-15 মিনিট মাত্র সময়, তারপরেই সব নষ্ট, সব শেষ। তখন মহাকালীর কোপে কেউ বাঁচবে না। লালুর বাবা এসে আদেশ দিলেন যেতে। বললেন, লালু, ওরা নিরুপায় হয়ে এসেছে, না গেলে অন্যায় হবে, তুমি যাও। সে আদেশ অমান্য করার সাধ্য লালুর নেই। লালুকে দেখে চাটুর্যে মশায়ের ভাবনা ঘুচল। সময় নেই। তাড়াতাড়ি পাঁঠা উৎসর্গিত হয়ে কপালে সিঁদুর, গলায় জবার মালা পরে হাঁড়ি কাঠে পড়ল। বাড়ি শুদ্ধ সকলের মা মা রবের প্রচণ্ড চিৎকারে নিরুপায় নিরীহ জীবের শেষ আর্তকণ্ঠটা কোথায় ডুবে গেল। লালুর হাতের খাড়া নিমেষে উত্থিত হয়ে সজোরে নামল। তারপর বলির ছিন্ন কণ্ঠ থেকে রক্তের ফোয়ারা কালো মাটি রাঙা করে দিল। লালু ক্ষণকাল চোখ বুজে রইল। ক্রমশ ঢাক ঢোল কাঁসর সংমিশ্রণে বলির বিরাট বাজনা থেমে এলো। যে পাঁঠাটা অদূরে দাঁড়িয়ে কাঁপছিল, তার কপালে এবার চড়ল সিঁদুর, গলায় দুলল রাঙার মালা। আবার সেই হাঁড়ি কাঠ, সেই ভয়ঙ্কর আর্তনাদ, সেই বহু কণ্ঠের মিলিত মা মা ধ্বনি। আবার লালুর রক্তমাখা খাড়া উপরে উত্থিত হয়ে চোখের পলকে নিচে এলো। পশুর দ্বিখণ্ডিত দেহটা ভূমিতলে বার কয়েক হাত পা ছটকে কি যেন কার কাছে শেষ নালিশ জানিয়ে স্থির হলো। আর কাটা গলার রক্তধারা রাঙা মাটি আরো খানিকটা রাঙা করে দিল। ঢুলিরা উন্মাদের মতো ঢোল বাজাচ্ছে,
উঠানে ভিড় করে দাঁড়িয়ে বহু লোকের বহু প্রকার কোলাহল। সম্মুখের বারান্দায় কার্পেটের আসনে বসে মনোহর চাটুর্যে মুদ্রিত নেত্রে ইষ্টনাম জপে রত। অকস্মাৎ লালু ভয়ঙ্কর একটা হুঙ্কার দিয়ে উঠল। সমস্ত শব্দ সারা গেল থেমে। সবাই বিস্ময়ে স্তব্ধ। এ আবার কি? লালুর অসম্ভব বিস্ফারিত চোখের তারা দুটি যেন ঘুরছে। চেঁচিয়ে বললে, আর পাঁঠা কই? কই আর পাঁঠা? বাড়ির কে যেন ভয় ভয়ে জবাব দিল, আর তো পাঁঠা নেই, আমাদের তো দুটো করেই পাঁঠা বলি হয়। লালু তার হাতের রক্তমাখা খাঁড়াটা মাথার উপর বার দুই ঘুরিয়ে ভীষণ কর্কশ কণ্ঠে গর্জন করে উঠল, নেই পাঁঠা, সে হবে না, আমার খুন চেপে গেছে, দাও পাঁঠা দাও, নইলে নইলে আমি আর যাকে পাবো ধরে নরবলি দেব। মা মা, জয় জয় মা কালী। বলেই একটা মস্ত লাফ দিয়ে সে হাঁড়ি কাঠের এদিক থেকে ওদিকে গিয়ে পড়ল। তার হাতের খাঁড়া তখন বনবন করে ঘুরছে। তখন যে কাণ্ড ঘটল ভাষায় বর্ণনা করা যায় না। সবাই একসঙ্গে ছুটল সদর দরজার দিকে, পাছে লালু ধরে ফেলে। পালাবার চেষ্টায় ভীষণ ঠেলাঠেলি হুড়োমুড়িতে সেখানে যেন দক্ষযজ্ঞ বেঁধে গেল। কেউ পড়ল গড়িয়ে, কেউ হামাগুড়ি দিয়ে কারোর পায়ের ফাঁকের মধ্যে দিয়ে গলে পালাবার চেষ্টা করছে, কারো গলা কারোর বগলে চাপা পড়ে দম আটকানোর মতো হয়েছে। একজন আরেকজনের ঘাড়ের উপর দিয়ে পালাবার চেষ্টায় ভিড়ের মধ্যে মুখ থুবড়ে পড়েছে। কিন্তু এসব মাত্র মুহূর্তের জন্য, তারপরই সব ফাঁকা। লালু গর্জন করে উঠল, মনোহর মনোহর চাটুর্যে কই? পুরুত পুরুত কোথায় গেল? পুরুত রোগালোক, সে গন্ডগোলের সুযোগে আগেই গিয়ে লুকিয়েছে প্রতিমার আড়ালে। গুরুদেব কুশাসনে বসে চণ্ডীপাঠ করছিলেন। তাড়াতাড়ি উঠে ঠাকুর দালানের একটা মোটা থামের পিছনে গা ঢাকা দিয়েছেন। কিন্তু বিপুল আয়তন দেহ নিয়ে মনোহরের পক্ষে ছোটাছুটি করা কঠিন। লালু এগিয়ে গিয়ে বাঁ হাতে তার একটা হাত চেপে ধরল, বলল, চলো চলো, হাঁড়ি কাঠে গলা দেবে। একে তো বজ্রমুষ্টি, তাতে ডান হাতে খাঁড়া। ভয়ে চাটুর্যেদের প্রাণ উড়ে গেল। কাঁদো কাঁদো গলায় মিনতি করতে লাগলো, লালু স্থির হয়ে চেয়ে দেখো বাবা, আমি পাঁঠা নই, মানুষ। আমি সম্পর্কে তোমার জ্যাঠা মশাই হই বাবা। তোমার বাবা আমায় ছোট ভাইয়ের মতো। সে জানি নে, আমার আমার খুন চেপে গেছে। চলো চলো, তোমাকেই বলি দেব, মায়ের আদেশ। চাটুর্যে ডুকরে কেঁদে বললেন, না বাবা, মায়ের আদেশ নয়, কখনো নয়। মা মা যে জগৎ জননী। জগৎ জননী? জগৎ জননী সে জ্ঞান তোমার আছে? আর দেবে পাঠা বলি? ডেকে পাঠাবে আমাকে পাঠা কাটতে? বলো। চাটুর্যে কাঁদো কাঁদো হয়ে বললে, আর কোনোদিন নয় বাবা, আর কোনোদিন নয়। মায়ের সম্মুখে 3 সত্যি করছি, আজ থেকে আমার বাড়িতে বলি বন্ধ। ঠিক তো? ঠিক বাবা, ঠিক। আর কখনো না। আমার হাতটা ছেড়ে দাও বাবা, একবার একটু পায়খানায় যাব। লালু হাত ছেড়ে দিয়ে বলল, আচ্ছা যাও, তোমাকে ছেড়ে দিলাম। কিন্তু পুরুত পুরুত পালালো কোথা দিয়ে? গুরুদেব সে কই? তাদের আমার চাই। এই বলে সে পুনশ্চ একটা হুঙ্কার দিয়ে লাফ মেরে ঠাকুর দালানের দিকে অগ্রসর হতেই প্রতিমার পিছন ও থামের আড়াল থেকে 2 বিভিন্ন গলার ভয়ার্ত ক্রন্দন উঠল। সরু ও মোটা মিলিয়ে সে শব্দ এমন অদ্ভুত ও হাস্যকর হলো যে লালু নিজেকে আর সামলাতে পারল না। হা 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 করে হেসে উঠে দুম করে খাঁড়াটা মাটিতে ফেলে দিয়েই এক দৌড়ে বাড়ি ছেড়ে পালালো। তখন কারো আর বুঝতে বাকি রইল না খুন চাপা টাপা সব মিথ্যে, সব তার চালাকি। লালু শয়তানি করে
এতক্ষণ সবাইকে ভয় দেখাচ্ছিল। মিনিট পাঁচেকের মধ্যে যে যেখানে পালিয়েছিল ফিরে এসে জুটল। ঠাকুরের পূজা তখনও বাকি, তাতে যথেষ্ট বিঘ্ন ঘটেছে এবং হইচই ও কলরবের মধ্যে চাটুর্যে মশাই সকলের সম্মুখে বারবার প্রতিজ্ঞা করতে লাগলেন, ওই বজ্জাত ছোড়াকে যদি না কাল সকালে ওর বাপকে দিয়ে 50 ঘা জুতো খাওয়াই, তাহলে আমার নাম মনোহর চাটুর্যে না। কিন্তু জুতো তাকে খেতে হয়নি। ভোরে উঠেই সে যে কোথায় পালালো, 7-8 দিন কেউ আর তার খোঁজ পেল না। দিন 7 পরে একদিন অন্ধকারে লুকিয়ে মনোহর চাটুর্যের বাড়িতে ঢুকে তার ক্ষমা ও পায়ের ধুলো নিয়ে সে যাত্রায় বাপের ক্রোধ থেকে সে নিস্তার পেল। কিন্তু সে যাই হোক, দেবতার সামনে সত্যি করেছিলেন বলে চাটুর্যে বাড়িতে কালী পুজোয় তখন থেকে পাঁঠা বলি উঠে গেল। আমাদের শহরে তখন শীত পড়েছে। হঠাৎ কলেরা দেখা দিল। আগেকার দিনে ওলা উঠার নামে মানুষ হতজ্ঞান হতো। কারো কলেরা হয়েছে শুনতে পেলে সে পাড়ায় মানুষ থাকতো না। মারা গেলে দাহ করার লোক মেলা দুর্ঘট হতো। কিন্তু সেই দুর্দিনেও আমাদের ওখানে একজন ছিলেন যার কোনো আপত্তি ছিল না। গোপাল খুঁড়ো তার নাম। জীবনের ব্রতই ছিল মরা পোড়ানো। কারু অসুখ শক্ত হয়ে উঠলে তিনি প্রত্যহ ডাক্তারের কাছে সংবাদ নিতেন। আশা নেই শুনলে খালি পায়ে গামছা কাঁধে তিনি ঘন্টা 2 পূর্বেই সেখানে উপস্থিত হতেন। আমরা কয়েকজন ছিলাম তার চেলা। মুখ ভার করে বলে যেতেন, ওরে, আজ রাত্রিটা একটু সতর্ক থাকিস, ডাকলে যেন সাড়া পাই। রাজতারে শ্মশানে চ, শাস্ত্র বাক্য মনে আছে তো? আজ্ঞে আছে বই কি, আপনি ডাকলেই গামছা সমেত বেরিয়ে পড়ব। বেশ বেশ, এই তো চাই। এর চেয়ে পুণ্যকর্ম সংসারে নাই রে, সংসারে নাই। আমাদের দলের মধ্যে লালুও ছিল একজন। ঠিকাদারির কাজে বাইরে না গেলে সে কখনো না বলতো না। সেদিন সন্ধ্যাবেলা বিষণ্ণ মুখে খুঁড়ো এসে বললেন, বিষ্ণু পণ্ডিতের পরিবারটা বুঝি রক্ষে পেলে না? সবাই চমকে উঠলাম। অতি গরিব বিষ্ণু ভট্টাচার্যের কাছে বাংলা স্কুলে আমরা ছেলেবেলায় পড়তাম। নিজে সে চিররুগ্ন এবং চিরদিন স্ত্রীর প্রতি একান্ত নির্ভরশীল। জগতে আপনার বলতে কেউ নাই। তার মতো নিরীহ অসহায় মানুষ সংসারে আমি দেখিনি। রাত্রি আন্দাজ 8টা, দড়ির খাট বিছানা সমেত পণ্ডিত গৃহিণীকে আমরা ঘর থেকে উঠানে নামালাম। পণ্ডিত মশাই ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন। সংসারে কোনো কিছুর সঙ্গেই সে চাহনির তুলনা হয় না এবং সে একবার দেখলে সারা জীবন ভোলা যায় না। মৃতদেহ তোলবার সময় পণ্ডিত মশাই আস্তে আস্তে বললেন, আমি সঙ্গে না গেলে মুখাগ্নির কি হবে? কেউ কিছু বলবার আগে লালু বলে উঠল, ও কাজটা আমি করব পণ্ডিত মশাই। আপনি আমাদের গুরু, সেই সম্পর্কে উনি আমাদের মা। আমরা সবাই জানতাম শ্মশানে হেঁটে যাওয়া তার পক্ষে অসম্ভব। বাংলা স্কুল মিনিট 5 পথ। হাঁপাতে হাঁপাতে সেইটুকু আসতেই তার আধ ঘন্টার বেশি সময় লাগত। পণ্ডিত মশাই একটু চুপ করে থেকে বললেন, নিয়ে যাওয়ার সময় ওর মাথায় একটু সিঁদুর দিবি নে লালু? নিশ্চয়ই দেব পণ্ডিত মশাই, নিশ্চয়ই দেব বলে এক লাফে ঘরে ঢুকে সিঁদুর কৌটো বার করে এনে যত সিঁদুর ছিল সমস্তটা মাথায় ঢেলে দিল। হরিবোল দিয়ে আমরা গৃহিণীকে চিরদিনের মতো বার করে নিয়ে এলাম। পণ্ডিত মশাই খোলা দোরের চৌকাঠে হাত দিয়ে তেমনি চুপ করে দাঁড়িয়ে রইলেন। গঙ্গার তীরের শ্মশান অনেক দূর, প্রায় ক্রোশ 3। সেখানে যখন আমরা পৌঁছে সব নামালাম তখন প্রায় রাত 2টো। লালু খাট ছুঁয়ে মাটিতে পা ছড়িয়ে বসল। কেউ কেউ যেখানে সেখানে শ্রান্তিতে চিৎপাত হয়ে শুয়ে পড়ল। শুক্লা দ্বাদশীর পরিস্ফুট জ্যোৎস্নায় বহুদূর বালুময় বিস্তৃত শ্মশান অত্যন্ত জনহীন। গঙ্গার ওপার থেকে
কনকনে উত্তরে হাওয়ায় জলে ঢেউ উঠেছে। তার কোনো কোনোটা লালুর পায়ের প্রায় নিচ পর্যন্ত আছাড় খেয়ে খেয়ে পড়ছে। শহর থেকে গরুর গাড়িতে পোড়াবার কাঠ আসে, কি জানি সে কতক্ষণে পৌঁছাবে। আধক্রোশ দূরে পথের ধারে ডোমেদের বাড়ি। আমরা আসার সময় তাদের হাঁক দিয়ে এসেছি, তারাই বা আসতে না জানি কত দেরি। সহসা গঙ্গার ওপারের দিগন্তে একটা গাঢ় কালো মেঘ উঠে প্রবল উত্তরে হাওয়ায় হু হু করে সেটা এপারে ছুটে আসতে লাগলো। গোপাল খুড়ো সভয়ে বললেন, লক্ষণ ভালো ঠেকছে না রে, বৃষ্টি হতে পারে। এই শীতে জলে ভিজলে আর রক্ষা থাকবে না। কাছাকাছি আশ্রয় কোথাও নেই, একটা বড় গাছ পর্যন্ত না। কতকটা দূরে ঠাকুর বাড়ির আমবাগানে মালিদের ঘর আছে বটে, কিন্তু অতখানি ছোটা তো সহজ নয়। দেখতে দেখতে আকাশ গেল ছেয়ে, চাঁদের আলো ডুবল অন্ধকারে। ওপার থেকে বৃষ্টির শোঁসো শব্দ কানে এলো, ক্রমশ সেটা নিকটতর হয়ে উঠল। আগাম 2-10 ফোঁটা সকলেরই গায়ে এসে পড়ল তীরের মতো। কি করি ভাবতে ভাবতেই মুষলধারে বৃষ্টি নেমে এলো। মরা রইল পড়ে, প্রাণ বাঁচাতেই কে যে কোথায় ছুট দিল তার ঠিক ঠিকানা নেই। জল থামলে ঘণ্টাখানেক পরে একে একে সবাই ফিরে এলাম। মেঘ গেছে কেটে, চাঁদের আলো ফুটেছে দিনের মতো। ইতিমধ্যে গরুর গাড়ি এসে পৌঁছেছে। গাড়োয়ান কাঠ এবং সপ্তাহের অন্যান্য উপকরণ নামিয়ে দিয়ে ফিরে যাওয়ার উদ্যোগ করছে, কিন্তু ডোমেদের দেখা নেই। গোপাল খুড়ো রেগে বললেন, ও বেটারা ওই রকম শীতে ঘর থেকে বেরুতে চায় না। মণি বললে, কিন্তু লালু এখনো ফিরল না কেন? সে যে বলেছিল মুখে আগুন দেবে, ভয়ে বাড়ি পালালো না তো? গোপাল খুড়ো লালুর উদ্দেশ্যে রাগ করে বললেন, ওটাও ওই রকম। যদি এতই ভয়, মরা ছুঁয়ে বসতে গেলি কেন? আমি হলে বজ্রাঘাত হলেও মরা ছেড়ে যেতুম না। ছেড়ে গেলে কি হয় খুড়ো? কি হয়? কত কি, শ্মশান ভূমি কিনা। শ্মশানে একলা বসে থাকতে আপনার ভয় করতো না? ভয় আমার? অন্তত 1000টার উপরে মরা পুড়িয়েছি, জানিস। এরপর মণি আর কথা কইতে পারল না, কারণ সত্যই খুড়োর গর্ব করা সাজে। শ্মশানে গোটা 2 কোদাল পড়েছিল। খুড়ো তার একটা তুলে নিয়ে বললেন, আমি চুলোটা কেটে ফেলি, তোরা হাতে হাতে কাঠগুলো নিচে নামিয়ে ফেল। খুড়ো চুলো কাটছেন, আমরা কাঠ নামিয়ে আনছি। নরুন বললে, আচ্ছা, মড়াটা ফুলে যেন দ্বিগুণ হয়েছে না? খুড়ো কোনো দিকে না তাকিয়েই জবাব দিলেন, ফুলবে না, লেপ কাঁথা সব জলে ভিজেছে যে। কিন্তু জলে ভিজলে তো চুপসে ছোট হয়ে যাবে খুড়ো, ফুলবে না তো? খুড়ো রাগ করে উঠলেন, তোর ভারী বুদ্ধি, যা করছিস কর। কাঠ বাওয়া প্রায় শেষ হয়ে এলো। নৌরো দৃষ্টি কিন্তু বরাবরই ছিল খাটের প্রতি। হঠাৎ সে থমকে দাঁড়িয়ে বললে, খুড়ো, মড়াটা যেন নড়ে উঠল। খুড়োর হাতের কাজ শেষ হয়েছিল, কোদালটা ছুঁড়ে ফেলে দিয়ে বললে, তোর মতো ভীতু মানুষ আমি দেখিনি নরু। তুই আসিস কেন এসব কাজে? যা বাকি কাঠগুলো আন, আমি চিতাটা সাজিয়ে ফেলি। গাধা কোথাকার। আরো মিনিট 2 গেল। এবার মণি হঠাৎ চমকে উঠে 5-7 পা পিছিয়ে দাঁড়িয়ে সভয়ে বলল, না খুড়ো, গতিক ভালো ঠেকছে না, সত্যি মড়াটা নড়ে উঠল। খুড়ো এবার হা হা করে হেসে বললেন, ছোঁড়ার দল, তোরা ভয় দেখাবি আমাকে? যে 1000-এর উপরে মরা পুড়িয়েছে তাকে। নরু বললে, ওই দেখুন আবার নড়ছে। খুড়ো বললেন, হ্যাঁ নড়ছে, ভূত হয়ে তোমাকে খাবে বলে। মুখের কথাটা তার শেষ হলো না। অকস্মাৎ লেপ কাঁথা জড়ানো মরা হাঁটু গেড়ে খাটের উপর বসে ভয়ঙ্কর বিশ্রী খনা গলায় চেঁচিয়ে উঠল, না না, নুরুকে না, গোপালকে খাবো। ওরে বাবা রে! আমরা সবাই মারলাম,
ঊর্ধ্বশ্বাসে দৌড়। গোপাল খুড়োর মুখের সামনে ছিল কাঠের স্তূপ। তিনি উপরের দিকে আমাদের পিছনে ছুটতে পারলেন না, ঝাঁপিয়ে গিয়ে পড়লেন গঙ্গার জলে। সেই কনকনে ঠান্ডায় এক বুক জলে দাঁড়িয়ে চেঁচাতে লাগলেন, বাবা গো, গেছি গো, ভূতে খেয়ে ফেললে গো, রাম 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 রাম। এদিকে তখন সেই ভূত মুখের ঢাকা ফেলে দিয়ে চেঁচাতে লাগলো, ওরে নির্মল, ওরে মণি, ওরে নরু, পালাস নে রে, ফিরে আয়, ফিরে আয়, আমি লালু। লালুর কণ্ঠস্বর আমাদের কানে পৌঁছালো। নিজেদের নির্বুদ্ধিতায় অত্যন্ত লজ্জা পেয়ে সবাই ফিরে এলাম। গোপাল খুড়ো শীতে কাঁপতে কাঁপতে ডাঙায় উঠলেন। লালু তার পায়ের ধুলো নিয়ে সলজ্জে বলল, সবাই জলের ভয়ে পালালো, কিন্তু আমি মরা ছেড়ে পালাতে পারলাম না, তাই লেপের মধ্যে গিয়ে ঢুকে পড়েছিলাম। খুড়ো বললেন, বেশ করেছিলে বাবা, খাসা বুদ্ধি করেছিলে। এখন যাও, ভালো করে গঙ্গা মাটি মেখে চান করোগে। এমন শয়তান ছেলে আমি আমার জন্মে দেখিনি। তিনি কিন্তু মনে মনে তাকে ক্ষমা করেছিলেন। বুঝলেন, এত বড় ভয়শূন্যতা তাঁর পক্ষেও অসম্ভব। এই রাতে একাকী শ্মশানে কলেরার মরা, কলেরার বিছানা, এসব কিছুকেই সে গ্রাহ্য করল না। মুখে আগুন দেবার কথায় খুড়ো আপত্তি করলেন, না, সে হবে না। ওর মা শুনতে পেলে আমার আর মুখ দেখবেন না। সপ্তাহ সমাধা হলো। আমরা গঙ্গা স্নান সেরে যখন বাড়ি ফিরলাম, তখন সেই মাত্র সূর্যোদয় হয়েছে। তাহলে কেমন ঘুরলেন নিজেদের ছোটবেলা? সেই অনেক দিন কোনো খবর না পাওয়া খুব দুরন্ত ছেলেটার কথা মনে পড়ে গেল না? তাহলে যান না, একটু খুঁজে দেখুন কেমন আছে সবাই। আর আমিও যাই আরেকটা নতুন গল্পের খোঁজে। আজ আসছি তাহলে, ভালো থাকবেন, টাটা।